পশ্চিমবাংলায় সাম্প্রতিক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের ভয়ঙ্কর এবং ভূমিধ্বস পরাজয় ঘটছে। এটা তো এখন সবাই জানে, এটা তো নতুন করে বলার কিছু নাই। কিন্তু কথা হচ্ছে যে এখানে এই যে বলা হচ্ছে যে কোন ভুলে পতন মমতার, কিন্তু আমার কাছে মনে হলো যে পতন নাইলে ঘটছে মমতার। ভবিষ্যতে কি এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার উঠে দাঁড়াতে পারবে? আবারও সে কি ওই ভবিষ্যতে ক্ষমতা আসতে পারবে, অথবা স্ট্রংলি ঘুরে দাঁড়াতে পারবে? আমি বস্তুত এই বিষয়টাই ফোকাস করতে চাই। এবং আমি আগেই বলে দিতে চাই যে আমার কাছে কেন জানি মনে হয়, কেন জানি কি, আমি একেবারে নিশ্চিত, একেবারে 99% নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো দিনও ঘুরে দাঁড়াতে পারবে না। এবং এই তৃণমূল কংগ্রেস নামক যে দলটা, মানে টিএমসি, পশ্চিমবাংলা থেকে একেবারে মানে হয়ে যাবে, উচ্ছেদ হয়ে যাবে। এর কোনো নাম নিশানা আর খুঁজে পাওয়া যাবে না। জাস্ট 2-3 মানে আগামী নির্বাচনেই সেটা পরিষ্কার হবে। কারণ ধুয়ে মুছে একেবারে নিঃশেষ হয়ে গেল কি গেল না, সেটা বুঝতে গেলে তো 5 বছর ওয়েট করতে হবে, অর্থাৎ একটা নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে, তাই না? এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি একজন বাংলাদেশের মানুষ হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে এই কথাগুলো কেন বললাম, এবং এটা আমি বুঝলাম কি করে। সাম্প্রতিক কয়েকদিন ধরে আপনারা তো খেয়াল করছেন যে আমি এই ভারতের, অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে মোটামুটি বেশ ভালোই ভিডিও টিডিও বানিয়েছি। এগুলো আপনারা অনেকে দেখেছেন, অনেকে শুনেছেন। তো যাই হোক, আপনারা অনেকে তারিফ করছেন, আবার অনেকে গোসা করছেন, ইটস ওকে। তো তার আগে একটু বলতে চাই, হঠাৎ করে দেখলাম যে আমার চ্যানেলের সাবস্ক্রিপশান খুবই কমে গেছে। লোকজন কিন্তু অনেক দেখলাম যে ভিডিও, কিন্তু খালি দেখেই চলে যায়, সাবস্ক্রিপশান তারা করতেই চায় না, বুঝলাম না। তা আপনারা সাবস্ক্রাইব করে যদি সাথে না থাকেন, তাহলে বলেন তো ডেলি এই যে নানা কিসিমের ভিডিও কিভাবে বানাই, আপনারা আসেন বলেই শোনা ভিডিও বানাই, আপনারা সাথে থাকেন বলেই ভিডিও বানাই, আপনারা ভিডিওর বক্তব্য শোনেন বলেই ভিডিও বানায়, আপনারা নাই আমার ভিডিও বানানো শেষ নাকি? তো অতএব আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, খালি শুনিয়ে চলে যাবেন না, একটু সাবস্ক্রিপশান করে একটু সাথে থাকবেন। তো এবার মূল প্রসঙ্গে আসি, সেটা হলো এই যে ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না। আমার সোজা উত্তর হলো কমপ্লিটলি অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। কেন? আমি একটা করে কারণ বলছি। নাম্বার 1, এই তৃণমূল কংগ্রেস একটা কমপ্লিটলি ওয়ান ম্যান আর্মি টাইপের, এবং সেই আর্মির সেনাপতিকে অর্থাৎ জেনারেলকে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন মানে হলো এই দলটার পতন। এবং যেহেতু ওনার বয়স এখন কত, 71-72 তো হবেই, তাই না? তো এই এত বছর বয়স হলে পরে পরবর্তীতে যেভাবে আন্দোলন সংগ্রাম করে আবার নতুন করে দলটাকে গুছিয়ে আবার সামনের দিকে এগোনো যায়, সেই ধরনের শারীরিক শক্তি সক্ষমতা তার নাই। হয়তো এখনও মিছিল মিটিংয়ে হয়তো উনি যাবেন, কিছু লম্বা চড়া বক্তব্য বিবৃতি উনি দিতেও পারেন, কিন্তু তাতে খুব একটা কাজ হবে বলে মনে হয় না। গেলে অর্থাৎ বয়স একটা বড় ফ্যাক্টর। নাম্বার 2, এই তৃণমূল কংগ্রেস নামক দলটা কমপ্লিটলি একটা আদর্শহীন দল, অর্থাৎ এর কোনো আদর্শ নাই, এর কোনো নীতি নেই, আদর্শ নেই, কিচ্ছু নেই। এইটা তো ওই একসময় কংগ্রেসের সাথে জড়িত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? তো সেখান থেকে ভেঙেই তো উনি বস্তুত এই তৃণমূল কংগ্রেস গঠন করেছেন, তাই না? যদিও কংগ্রেসের কিছু রীতিনীতি তার দলের রীতিনীতিতে ঢুকিয়েছে, কিন্তু ইভেনচুয়ালি যদি আপনি দেখেন এই মানে ওয়ান ম্যান আর্মি টাইপের বা ওয়ান ম্যান শো টাইপের রাজনৈতিক দলের বেসিক্যালি কোনো রাজনৈতিক কোনো নাই, রীতিনীতি নাই, আদর্শ নাই, কিচ্ছু নাই। একটা আদর্শহীন রাজনৈতিক দল কখনো বেশি দিন টিকে থাকে না। হয়তো একজন ব্যক্তির ক্যারিসম্যাটিক চরিত্রের কারণে কিছুটা হলেও হয়তো কিছুদিন টিকে থাকতে পারে, বাট ওই ব্যক্তির পতন ঘটলে বা ওই ব্যক্তির জীবন অবসান ঘটলে ওই দলের আর কোনো অস্তিত্ব থাকে না। কারণ কোন কারণে মানুষ ওই দলে আসবে? কোনো আদর্শ আছে না? নাই। 3 নম্বর যে কারণ, সেটা হলো যে সবাই কিন্তু এখন বলাবলি করে, খোদ তৃণমূল কংগ্রেসের লোকজনরাই বলাবলি করে যে তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির পিছনে মমতা ব্যানার্জি যতটা না দায়ী, তার থেকে 10 গুণ বেশি দায়ী হলো তার ভাইপো, ওই যে অভিষেক ব্যানার্জি, তাই না? সে কথা নাই বার্তা নেই, হঠাৎ করে প্যারাশুটে করে নেমে এসে
এই দলের একেবারে হর্তাকর্তা হয়ে বসছে। জীবনে কোনো রাজনৈতিক আন্দোলন সংগ্রামের কোনো ইতিহাস নাই, কিচ্ছু নাই, কোনো আন্দোলন সংগ্রামের কিছু নাই, কিন্তু লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা কথা বলে। আর ছেলেটার লেখাপড়া নাই, কিচ্ছু নাই, পড়াশুনো নাই, কোনো মানে কিচ্ছু নেই, মানে তার কোনো কোয়ালিটি নেই। আবার দেখতে কিন্তু হ্যান্ডসাম, মানে মা কাল ফল আর কি যেটাকে বলে। ছেলেটা দেখতে কিন্তু হ্যান্ডসাম, বাট কোনো কোয়ালিটি তার মধ্যে আছে বলে মনে হয় না। ওই মমতা ব্যানার্জির মানে মানে পিঠের ওপর সওয়ার হয়ে লম্বা চড়া চ্যাটাং চ্যাটাং কথা বলে, যত বড় মুখ না তত বড় কথা। সে নরেন্দ্র মোদীকে নিয়ে বাজে কথা বলে, সে ওই অজিত ডোভালকে নিয়ে বাজে কথা বলে, অমিত শাহকে নিয়ে বাজে কথা বলে, যাদের পায়ের নখের যোগ্যতাও এই অভিষেকের নাই। কারণ ওই সমস্ত নেতা তারা তো সারা জীবন রাজনীতি করে আন্দোলন সংগ্রাম করে 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 আজকের ওই অবস্থায় আসছে। এমন না যে ভুই ফোড় সাঁতার ব্যাঙ্গে সাঁতার মতো হুট করে এসে বিশাল নেতা হয়ে গেছে, না। তারা সেই তরুণ বয়স থেকে রাজনীতি করতে করতে এবং খুব নিচু থেকে উঠে আসছে, তাই না? নরেন্দ্র মোদীর কথাই ধরা যাক, তার বাবার নাকি একটা চায়ের দোকান ছিল, তো নরেন্দ্র মোদী কিন্তু প্রাথমিক জীবনে কিন্তু চার দোকানে চাই বিক্রি করতেন, কথাটা কিন্তু ঠিক। তো সেইখান থেকে উঠে আসে একজন মানুষ, প্রথমে হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপরে বা গোটা ভারতের প্রধানমন্ত্রী। তো এটা তো এমনি এমনি হয় নাই, তার সেই ধরনের গুণ ছিল, ডেডিকেশন ছিল, চারিত্রিক দৃঢ়তা ছিল, অনেস্টি ছিল, এভরিথিং। আপনি খেয়াল করে দেখবেন যে এই নরেন্দ্র মোদী এই এরা যে রাজনৈতিক দলটা করে, এটা হলো বিজেপি, আদর্শিক রাজনীতি, তাই না? দেখবেন যে এদের বড় বড় নেতাদের কারো বিরুদ্ধে ন্যূনতম কোনো দুর্নীতির গন্ধ নাই, খেয়াল করে দেখবেন। আর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তো নাই, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খালি ওই গুজরাটে কবে কি দাঙ্গা টাঙ্গা হয়েছিল এইটার একটা দোষারোপ করা যায়, মানে করে আর কি, যদিও তার জন্যও তাকে দোষারোপ করা যায় না। কারণ ওই গুজরাটের ওই দাঙ্গার পতন ঘটাইছিল মুসলমানরা। ওই যে গোধরা ট্রেনে যে ওই তীর্থযাত্রী ছিল, সেই ট্রেন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল কারা? মুসলমানরা। তো তখন হিন্দু অঞ্চলে আপনি মুসলমানরা হিন্দু তীর্থযাত্রী গাড়ি ভর্তি জ্বালিয়ে দেওয়া হবে, আর হিন্দুরা কি বসে বসে আঙুল চড়বে? এটা তো হয় না। ঘটনা কিন্তু সেটাই ঘটছিল, বাট তারপরে দোষ দেয় কি ওই নরেন্দ্র মোদীকে, তাই না? এছাড়া এই নরেন্দ্র মোদীর আর একটা সমালোচনা করার কোনো সুযোগ আছে? দেখবেন যে কমপ্লিটলি কোনো রকম কোনো দুর্নীতির আসর বা দুর্নীতির কোনো গন্ধ তার গায়ে নেই। পক্ষান্তরে এই তৃণমূল কংগ্রেসের এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে ভাইপো এই যে অভিষেক ব্যানার্জি, পশ্চিমবঙ্গের ইচ অ্যান্ড এভরিবডি বলবে যে এরা দুইটাই এখন ভয়ঙ্কর রকমভাবে কি দুর্নীতিবাজ, তোলাবাজ, চাঁদাবাজ, মানে ভয়ঙ্কর রকমভাবে তারা এতে আসক্ত ছিল, তাই না? তো একটা মানে যাদের এমনিতেই নীতিগত কোনো আদর্শ নাই, রাজনৈতিক আদর্শ নাই, কিছু নাই, আবার ক্ষমতায় যাওয়ার পরে ভয়ঙ্কর দুর্নীতিবাজ হয়, তাদের একবার পতন ঘটার পরে সেখানে যদি অন্য কোনো আদর্শ ভিত্তিক কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় চলে আসে, যেমন বিজেপি আসছে, সেখানে এদের কি কোনো পাত্তা থাকে না? পাত্তা থাকে না, একেবারেই পাত্তা থাকে না। এদেরকে এখন রাস্তায় যদি নিরাপত্তাবিহীনভাবে ছেড়ে দেওয়া হয়, ওই তৃণমূলের লোকজনই, সমর্থকরাই এদেরকে পিটাবে। পরিস্থিতি কিন্তু এখন এমন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকেও রাস্তায় যদি নিরাপত্তাবিহীনভাবে ছেড়ে দেওয়া হয়, এই বিজেপির লোক না, এই তৃণমূল কংগ্রেসের লোকজনই এদের পিটাবে। পরিস্থিতি কিন্তু এরকম। অতএব এদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই। জনগণের মনে এদের ব্যাপারে প্রচণ্ড রকম নেতিবাচক প্রতিক্রিয়া এবং প্রচণ্ড রকম ঘৃণা, ক্ষোভ। অতএব এদের ফিরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। যদি এদের ফিরে যদি এদের পরিস্থিতি এমন হতো যে এদের এগেনস্টে এমন একটা রাজনৈতিক দল ক্ষমতায় গেল যারা নিজেরাই আবার ভয়ঙ্কর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেল, তাহলে কিন্তু হয়তো সম্ভাবনা থাকতেও পারে। কিন্তু বিজেপি একটা আদর্শবাদী রাজনৈতিক দল। অনেকে ওই বিজেপিকে অনেক রকম অভিষিক্ত করে, কিন্তু যতই অভিষিক্ত করুক না কেন, দে আর ভেরি মাচ আইডিয়ালিস্টিক পলিটিক্যাল পার্টি। এবং তাদের ঊর্ধ্বতন নেতারা যারা আছে তারা কিন্তু অত সহজে দুর্নীতি করবে না। তাদের হচ্ছে ভয়ঙ্কর দেশপ্রেম এবং একই সঙ্গে স্বজাতি প্রেম। যাদের মধ্যে দেশপ্রেম, স্বজাতি প্রেম থাকে তারা দুর্নীতি করতে পারে না, করতে গেলেও তাদের হাত কাঁপে, তারপরে একটা পর্যায়ে কিন্তু এটা করতে পারবে না। এই আদর্শবাদী রাজনীতির একটা বড় উদাহরণ কিন্তু এটাই, এবং বড় গুণ কিন্তু এটাই।
আপনাদের একটা উদাহরণ দেই, অনেকে আপনার যে হিটলারের নাম জানে, তাই না? সে কিন্তু ভয়ঙ্কর স্বজাতি মানে জাতীয়তাবাদী একজন নেতা ছিল, একেবারে কট্টর জাতীয়তাবাদী। জার্মানরা পৃথিবীর শ্রেষ্ঠ, তাই না? আপনারা চিন্তা করে দেখেন যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধাইছিল, হয়তো কোটি কোটি লোক মারা গেছিলো, অনেক কিছু হয়েছিল, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এই হিটলার কোনো রকম কোনো দুর্নীতি করে নাই। এই ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আনা যায় না। এই বিজেপি নামক রাজনৈতিক দলটাও কিন্তু অনেকটা ওই কিসিমের, এরাও জাতীয়তাবাদী, অনেকটাই উগ্র জাতীয়তাবাদী আমার কাছে মনে হয়। কিন্তু আধুনিক যুগে তো খুব বেশি উগ্র হওয়া যায় না, তাই না? আধুনিক যুগে পৃথিবীর সমস্ত দেশের সাথে তাল মিলায় চলতে গেলে খুব বেশি উগ্র হওয়া যায় না, অতএব সেখানেও তাদের লাগাম টানতে হয়। বাট যখন তারা জাতীয়তাবাদী হয়, জাতির প্রতি ভালোবাসা থাকে, দেশের প্রতি ভালোবাসা থাকে, প্যাট্রিয়টিজম থাকে অন্তরে, যার মধ্যে দেশপ্রেম আছে, সে দুর্নীতি করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তো বা ওই অভিষেকের মধ্যে তো দেশপ্রেম নাই, স্বজাতি প্রেম নাই, অতএব তাদের দুর্নীতি করতে এক সেকেন্ডও লাগে নাই। কিন্তু এই যে এই শুভেন্দু অধিকারী, আপনি দেখবেন যে ভবিষ্যতে যদি কোনো হেরেও যায় বা দল থেকে মানে অন্য কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, এর এগেনস্টে দেখবেন যে কখনোই কোনো দিন দুর্নীতির অভিযোগ আনা যাবে না। কারণ কি জানেন? এ হলো প্রচণ্ড রকম আদর্শবাদী একজন রাজনৈতিক নেতা, এবং একই সঙ্গে তার তো বউ নাই, সংসার নাই, ধর্ম নাই, তো কিসের জন্য দুর্নীতি করবে বলেন? এবং আপনারা দেখছেন যে আদর্শবাদী রাজনৈতিক দল যখন হয়, তার অধিকাংশ নেতারা এতটাই ডেডিকেটেড হয় যে বিয়ে শাদী আর করে না। নরেন্দ্র মোদী ওই যে যৌবনে নাকি বিয়ে করছিল, কিন্তু পরে আর সংসার ধর্ম করা হয় নাই। এই যে এই এই শুভেন্দু অধিকারী একই কিসিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টাও অনেকটা ওরকম, কিন্তু এই যে কোনো আদর্শ নাই, যে তার তো কোনো আদর্শ নাই। স্ট্যান্টবাজি করে বস্তুত পশ্চিমবাংলার মানুষদেরকে বিমোহিত করছিল, যে চপ্পল পায়ে দিয়ে, সাদা শাড়ি পরে, তারপরে মানে খুব আন্দোলন সংগ্রাম করে একটা আলাদা ক্যারিসমেটিক চরিত্র ছিল, যেটা নাকি সাধারণ মানুষকে মুগ্ধ করতো এক সময়। কিন্তু এখন তো তার চেহারার আসল ভিতরের রহস্য বের হয়ে গেছে। বস্তুত তাকে নষ্ট করছে তার ভাইপো, এই যে অভিষেকের মতো একটা ছেলেকে যদি সে রাজনীতিতে টেনে না আনতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই ধরনের ভরাডুবি হতো না। আমার কাছে এটাই মনে হয় আর কি। কারণ ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আসলে টাকা পয়সা ধন সম্পদের দরকার নেই, তো সংসার নাই, কিচ্ছু নেই, এ টাকা দিয়ে কী করবে? ওই ছেলেটারে এনেই বিপদটা ঘটিয়েছে। অতএব এখানে আদর্শবিহীন রাজনৈতিক দল এবং ওয়ান ম্যান একটা পার্টি, এটা একবার পতন ঘটলে আর জীবনে কোনো দিন উঠে দাঁড়ায় না। আর এদের যে নেতা কর্মী যেগুলো আছে সারা পশ্চিমবঙ্গে, ভয়ঙ্কর রকমভাবে তারা গুন্ডা, বদমাশ হিসেবে পরিচিত, দুর্নীতিবাদ, তোলাবাজ, চাঁদাবাজ হিসেবে পরিচিত। এদের তো এখন ওই বিজেপি ক্ষমতা নিয়ে অনেক কড়া শাসন করছে বলে এখনও গণপিটুনিতে অনেকে মারা যায় নাই। যদি বাংলাদেশের মতো অবস্থা হতো, এদের সত্যি গণপিটুনিতে মারা যেত। এবং এরা ভবিষ্যতে এখন টিএমসি তো দূরের কথা, কিভাবে হাতে পায়ে ধরে বিজেপির মধ্যে ঢোকা যায় এই ধান্দাই করবে। এবং আমি নিশ্চিত এই যে 80 জন বিধায়ক আছে না, হিন্দু যে বিধায়ক আছে, এর মধ্যে দেখবেন সিংহভাগ আগামী 2-1 বছরের মধ্যে দেখবেন ফ্লোর ক্রস করে তারা দেখবেন ঠিকই বিজেপিতে যোগ দিবে। আর মুসলমান যেগুলো আছে না, ওগুলো হয়তো যোগ দিবে কংগ্রেসে, আমার ধারণা এই। অর্থাৎ এখানে এই তৃণমূল কংগ্রেসের এই এই পশ্চিমবঙ্গে উঠে আসার সম্ভাবনা আর নাই। এবং একই সঙ্গে কংগ্রেসও যে খুব ভালো তাড়াতাড়ি উঠে আসবে আমার তো মনে হয় না। আমার ধারণা আগামী 20-25 বছর কন্টিনিউয়াসলি বিজেপি শাসন করবে, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের এখন ভবিতব্য। কারণ হচ্ছে অতীতে এই পশ্চিমবঙ্গের হিন্দুরা ইউনাইটেড ছিল না, অলওয়েজ তারা একটা কি সেকুলার ভাব দেখাতো। তো সেকুলারগিরি দেখাতে ওরা এখন বুঝে গেছে, তাতে ওদের ধ্বংস হওয়ার মানে চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল। তো আপাতত এই সেকুলারগিরি ভাবটা কমিয়ে একটু ইউনাইটেড হলো আর কি। এখন এই ইউনিটির একটা শক্তি আছে না, এর একটা মজা আছে না, এর একটা আউটপুট আছে না, এরা তো এটা পাবে, বিজেপির অধীনে পাবে সেটা। আর যখনই পাবে তখন তো আর বিজেপি ছেড়ে অন্য দলের সাফাই গাইতে বা সমর্থক হতে তো তারা যাবে না। ফলে অন্য দলের এখানে খুব একটা, বিশেষ করে টিএমসির কোনো সুবিধা আদৌ হবে আমার তো মনে হয় না। আগামী 5 বছর পরে এই টিএমসির অবস্থা হবে ওই বামপন ওই যে ওই সিপিএম আছে না, সিপিএমের মতো। আমার কাছে এরকমই মনে হয়। ধন্যবাদ।